হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। সকলকে সুস্বাগতম। আজ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। ফসিল বিদ্যা। ফসিল মানে জীবাশ্ম। লক্ষ লক্ষ বছর পূর্বে যেসব জীব পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল তাদের জীবন প্রণালী জানা যায় এই ফসিলের মাধ্যমে। বিভিন্ন শিলাস্তরে যে দেহাবশেষ আটকে থাকে, বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে কি করে এগুলা বের করে তারই আলোচনা থাকবে এ পর্যায়ে। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ অবধি শুনবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে পাহাড় খণ্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো লক্ষ লক্ষ বছরের পুরাতন। এই খণ্ডের ভিতরে যদি প্রাচীনকালের কোনো জীবের দেহাবশেষ, একটি নখ, এমনকি পায়ের ছাপও বিজ্ঞানীরা পেয়ে যায়, তাহলে এদের গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা অনুমান করতে পারেন এই প্রাণীগুলো কিভাবে বেঁচে ছিল এবং কিভাবে তারা জীবন ধারণ করত। বিবর্তন বিদ্যায় এটি একটি যুগান্তকারী আবিষ্কার। বিজ্ঞান না বুঝলেও আপনাদের সমস্যা নেই, আমি বিস্তারিতভাবে তুলে ধরতে চেষ্টা করব। তেজস্ক্রিয় ডেটিং পদ্ধতি দিয়ে ফসিলের বয়স নির্ধারণ করা হয়। বিভিন্ন তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভ পদার্থ ব্যবহার করে বয়স নির্ধারণ করা হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হলো কার্বন ডেটিং পদ্ধতি এবং ইউরেনিয়াম আইসোটোপ ডেটিং। এটা বুঝতে হলে আইসোটোপ কি আপনাকে প্রথমে সে ধারণা নিতে হবে। মৌলিক পদার্থের সর্বমোট সংখ্যা 109টি। মৌলিক পদার্থের পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। মৌলিক পদার্থগুলোর মধ্যে যখন প্রোটনের সংখ্যা সমান থাকে কিন্তু নিউট্রনের সংখ্যায় তারতম্য দেখা যায়, তখন তাদেরকে বলা হয় আইসোটোপ। আইসোটোপগুলোর কোনোটা স্থিত অবস্থায় থাকে এবং তারা ধীরে ধীরে ক্ষয়ের মাধ্যমে অন্য মৌলিক পদার্থে পরিণত হয়। এটাকে বলা হয় তেজস্ক্রিয় ক্ষয়। ভূত্বকের বিভিন্ন শিলাস্তরে বিভিন্ন ধরনের আইসোটোপ পাওয়া যায়। তাই এই তেজস্ক্রিয় ক্ষয়ের বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে পৃথিবী এবং প্রাণের বিবর্তনের ইতিহাসকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। তেজস্ক্রিয় ডেটিং পদার্থগুলোর মধ্যে ইউরেনিয়াম সিরিজ ডেটিং সবচেয়ে বেশি এবং নির্ভুলভাবে ব্যবহৃত হয়। এছাড়াও কার্বন ডেটিং পদ্ধতিতেও ফসিলের বয়স নির্ধারণ করা হয়। প্রকৃতিতে কার্বনের সবটাই সুস্থিত। আইসোটোপ কার্বন 12 এবং খুবই সামান্য পরিমাণে অবস্থিত কার্বন 14 দেখা যায়। প্রকৃতিতে কার্বন 12 এবং কার্বন 14 এর আনুপাতিক হার সব সময় সমান থাকে। বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ থেকে প্রাণীর দেহে সঞ্চারিত হয় কার্বন 12 এবং কার্বন 14। কিন্তু এই চক্রের সব কিছু বদলে যায় যখন প্রাণী বা উদ্ভিদের মৃত্যু ঘটে আর নতুন কোনো কার্বন 14 গ্রহণ করতে পারে না। তখন দেহে বিদ্যমান কার্বন 14 একটি নির্দিষ্ট হারে নাইট্রোজেন 14-তে রূপান্তরিত হতে থাকে। সুতরাং একটা মৃত জীবের দেহে কার্বন 12 এর তুলনায় কার্বন 14 এর পরিমাণ কমে যেতে শুরু করে, আর সে কারণেই ফসিলের দেহে বিদ্যমান কার্বন 14
এবং কার্বন-12 এর আনুপাতিক হার হিসেব করে সহজেই ফসিলের বয়স নির্ধারণ করা যায়। কার্বন ডেটিং দ্বারা 50,000 বছরের পুরানো ফসিলের বয়স বের করা সম্ভব হয়েছে। তেজস্ক্রিয় আইসোটোপগুলোকে ভূতাত্ত্বিক ঘড়ি হিসেবে ব্যবহার করে পৃথিবী এবং প্রাণের বিবর্তনের ইতিহাসের চিত্রটিকে বিজ্ঞানীরা পরিষ্কারভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। একটি নির্দিষ্ট হারে তেজস্ক্রিয় আইসোটোপগুলোকে নতুন এক স্থিত এবং অতেজস্ক্রিয় পদার্থে পরিণত হয়ে যেতে থাকে। কার্বন-14 এর অর্ধজীবন হচ্ছে 5,730 বছর, অর্থাৎ প্রতি 5,730 বছরে কার্বন-14 এর অর্ধেকাংশ তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে নাইট্রোজেন-14 এ রূপান্তরিত হয়। তেজস্ক্রিয় পদার্থগুলোর সুনির্দিষ্ট অর্ধজীবনের ব্যাপারটি শিলাস্তরের এবং ফসিলের বয়স সহজে বের করার পদ্ধতি। শিলা সাধারণত 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। পাললিক শিলাস্তরের উপরে এবং নিচে যে আগ্নেয় শিলাস্তর দুটো পাললিক শিলাস্তরকে আটকে রেখেছে তাদের বয়স নির্ধারণ করা হয়। বিজ্ঞানীরা বুঝতে পারেন মধ্যবর্তী পাললিক শিলাস্তরের সংরক্ষিত ফসিলের বয়স 2 আগ্নেয় শিলাস্তরের বয়সের মাঝামাঝি হবে। যদি দেখা যায় যে ফসিলটির নিজের মধ্যে যথেষ্ট পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ আটকে গেছে, তাহলে তেজস্ক্রিয় ডেটিংয়ের মাধ্যমে ফসিলটির বয়স নির্ধারণ করা হয়। তেজস্ক্রিয় ডেটিং পদ্ধতি ব্যবহার করে 1920 সালে দেখানো হয়েছিল যে পৃথিবীর বয়স কয়েক শত কোটি বছর। এই তেজস্ক্রিয় ডেটিং পদ্ধতি ব্যবহার করেই বিজ্ঞানীরা লক্ষ লক্ষ বছর পূর্বে বিলুপ্ত হওয়া ডাইনোসরের জীবন পদ্ধতি কেমন ছিল তা আবিষ্কার করেছে। এই ফসিল অথবা জীবাশ্ম রেকর্ড বিবর্তনবিদ্যার একটি অথেন্টিক প্রমাণ। ধর্ম চলে বিশ্বাসের ভিত্তিতে, বিজ্ঞান চলে তথ্য প্রমাণের ভিত্তিতে। বিজ্ঞান যা প্রমাণিত করে তাই সত্য বলে গ্রহণ করে, এবং আজকে বিজ্ঞান যা বলছে আপনি যদি তা ভুল প্রমাণ করতে পারেন তবে বিজ্ঞান আপনার মতটাই গ্রহণ করবে। এই ফসিল রেকর্ড দ্বারাই বিজ্ঞানীরা নির্ভুলভাবে প্রমাণ করেছেন মানুষের পূর্ববর্তী প্রজাতি শিম্পাঞ্জি এবং মানুষের ডিএনএ সিকোয়েন্সের পার্থক্য মাত্র 1.2 ভাগ। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমি অনেক তথ্য সমৃদ্ধ ভিডিও প্রচার করে থাকি। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।